সবাই পিছনেই ফিরে দেখল বিকট চেহারার দুই জন্তু। এটা দেখে সবাই কাঁপতে শুরু করল। বাসের কোনো কোনো নারী জোরে জোরে কাঁদতে লাগল। জন্তু দুইটি খিটখিট করে হেসে উঠল। শরীর হিম করার মতো হাসির শব্দ। ওদের একজন বলল, এখানে তো অনেক শিকার, কোনোটা ছেড়ে কোনোটা নেই। নাফসা ওর ছিটে ওদের দেখতে দাঁড়িয়েছিল। একজন নাফিসাকে দেখিয়ে বলে, ওইটাকে নিয়ে চল, সাথে দুইটা বাচ্চাও। নাফিসা ওর দিকে আঙ্গুল উঠানো দেখে খুব ভয় পেয়ে গেল। নাফিসার মারিয়ামের কথা মনে পড়ল। ও বলেছিল সামনে বিপদ আসবে। নাফিসা পাশের একজন বয়স্ক লোককে বলল, চাচা আপনি জোরে আজান দিতে থাকুন। আর পুরুষদের সবাইকে বলল, আপনারা যারা আজান পারেন তারা দেওয়া শুরু করেন। সবাইকে বাঁচতে হবে। এমন সময় এক মেয়ে বলে উঠল, ওরা তোমায় চায়, যা করার তুমি করবা। আমরা কেন তোমার জন্য নিজেদের বিপদ ডেকে আনব? নাফিসা দেখল ওর কথা কেউ শুনছে না। তখন নিজেই আয়াতুল কুরসি পড়তে শুরু করে দেয়। এতে ওরা আরো রেগে যায়। যে মহিলা নাফিসাকে ওই সব কথা বলছিল, তখন ওই মহিলার কোলের বাচ্চাকে জন্তুটি টেনে নিয়ে বলে, তোরা কেউ বাঁচবি না। মহিলাটি চিৎকার দিয়ে কেঁদে ওঠে। নাফিসা বলল, এবারও আপনারা চুপ করে থাকবেন? ওদের দেখিয়ে দেন মানুষই সৃষ্টির সেরা জীব। এরপর একবারে 10 জন একসাথে আজান দিতে থাকে। এবার জন্তু দুইটিকে দেখার মতো। ওদের শরীর মনে হয় জ্বলতে থাকে, এরকম ছটফট করতে থাকে। ওরা দুইজন চলে যাওয়ার সময় বলে যায়, তোরা সবাই আমাদের শিকার, তাই তোদের আমাদের হাতেই মরতে হবে। আমরা আবার আসব বলেই পিছনের কাজ ভেঙ্গে চলে যায়। ড্রাইভার স্টার্ট দেয়, কিন্তু বাস স্টার্ট হয় না। সবাই মহা বিপদে পড়ে যায়। নাফিসা বলল, এভাবে হবে না। 8 জন পুরুষকে নিয়ে নেমে পড়ল এবং প্রতিটা চাকায় বিসমিল্লাহ লিখল এবং গাড়ির চারদিকে লিখল। নাফিসা বলল, বাসের ছাদেও লিখতে হবে। কিন্তু কেউ ভয় উপরে উঠতে চাচ্ছিল না। শেষে নাফিসা উপরে ওঠার সিদ্ধান্ত নিল। এমনি সময় 2 পাখা ওয়ালা বিশ্রী একটা জন্তু ছাদের উপর এসে পড়ল। অমনি বাকি সবাই গাড়িতে ওঠার জন্য দৌড়াতে লাগল। নাফিসা বাসে উঠেই বলল, বিসমিল্লাহ বলে স্টার্ট করেন বাস। ড্রাইভার তাই করল। নাফিসা বলল, আপনাদের মোবাইলে সূরা আছে? একজন বলল, হ্যাঁ আমার আছে বলে নাফিসাকে ফোন দিল। নাফিসা সূরা বাকারা চালু করে দিল। নাফিসা সবার উদ্দেশ্য বলল যে যা জানেন সবাই সেগুলো পড়েন। কয়েকজন মিলে আজান দেওয়া শুরু করল। ওরা সবাই যেন পাগল হয়ে বাসের ছাদে জোরে জোরে ঘুষি দিচ্ছে। নাফিসাও জোরে জোরে তাকবীর দিতে লাগল। বাসের সামনে অন্ধকার আরো গাঢ় হয়ে আসছিল। সবাই এবার দোয়া পড়া যেন ভুলে যায়। হঠাৎ একটা ছেলে মোবাইলে থাকা আজান জুড়ে দেয়। ওর বুদ্ধিটা বেশ ছিল। বাসটি এভাবে চলতে চলতে লোকালয়ে এসে গেল।
আর সাথে সাথে সব উধাও হয়ে গেল, যেন এক মৃত্যুপুরী থেকে ওরা ফিরে আসল। সবাই নাফিসার প্রশংসা করল। নাফিসাও খুব ক্লান্ত, তাই জলদি আবার ঘুমে পড়ল। বাসটি সকাল 10:45 দিকে চিটাগাংয়ে এসে থামল। হেলপারের ডাকে ঘুম ভেঙে গেল। বলল, আয়শা, পড়ছি আপা, আপনি নামবেন না? আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি হেলপারটা সামনে দাঁড়িয়ে আছে। তাকে জিজ্ঞাসা করলাম, এটা কোনো জায়গা? উনি হেসে বলল, কেন আপা, আপনি কি নিজেই জানেন না আপনি কোথায় যাচ্ছেন? আমি ওনার কথা শুনে বিব্রত বোধ করতে লাগলাম। উনি কি জানি ভেবে বলল, আপা, আমি তো মজা করছি, এটা চিটাগাং, সবাই নাইমা গেছে, আপনি যাবেন না? আমি ওনার আর কোনো কথার জবাব না দিয়ে নিচে নেমে গেলাম। প্রচুর বৃষ্টি হচ্ছিল। আশেপাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছুটা লজ্জায় পড়ে গেলাম। তারা কেন ওভাবে তাকিয়ে আছে? বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, কিন্তু আজ প্রথম বোরখা ছাড়া আমি বাহিরে বলে ভিজতে পারছি না। কি আর করার? পরিস্থিতি যে বড়ই ভয়ানক ছিল। প্রায় ঘন্টা খানেক দাঁড়িয়ে থাকার পর একটা ব্ল্যাক কালার গাড়ি এসে থামে ঠিক আমাদের সামনে। লোকটি বেশ ইয়াং ছিল। আমায় এসে বলল, আপনি নাফিসা? আমি থতমত হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কে আর আমার নাম এবং আমায় চিনলেন কেমনে? উনি আমার কথার উত্তর না দিয়ে বলল, গাড়িতে উঠুন, আমার অনেক কাজ, তাই দয়া করে আর সময় নষ্ট করবেন না। আমি ভ্যাবলার মতো ওনার কথা শুনে ওনাকে অনুসরণ করে গাড়িতে উঠলাম। গাড়ি চলছে অজানা পথে। আমি ভাবলাম, যার কোনো বাঁচার আশা নেই এবং যাওয়ার জায়গায় নেই, তার আবার ভয় কিসের? লোকটি বলল, আমার নাম আজগর। আপনার নাম শুনে তো মনে হচ্ছে আপনি মুসলিম, কিন্তু আপনি যেখানে যাচ্ছেন তারা অন্য ধর্মের। আমি শুনে ভ্যাবাচ্যাকা হয়ে গেলাম। মারিয়াম আমায় কোথায় পাঠাচ্ছে? আমি বললাম, সেটা আমার বিষয়, আপনার আমাকে নিয়ে না ভাবলেও চলবে। আমি বললাম, আমাদের সেখানে পৌঁছাতে কত সময় লাগবে? আজগর বলল, আমি ইচ্ছা করলে 1 মিনিটে যাইতে পারি, কিন্তু অনুমতি নাই, তাই 3 ঘন্টা লাগবে যেতে। লোকটার কথা কেমন জানি সন্দেহজনক। আমি ভাবলাম, ঘুমালে চলবে না, এই ব্যাটার কি মতলব কে জানে। আজগর বলল, আপনার মতো আমার এক বোন আছে, আর আপনাকে বোনের মতো এখন দেখছি, তাই আমার কোনো মতলব নেই। আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন। আমি হোঁচকিয়ে উঠলাম আর ভাবলাম, এটা কি করে সম্ভব? উনি কিভাবে বুঝল আমি কি ভাবছি? আমার ভয় পেতে শুরু করল আর মনে মনে আল্লাহকে ডাকতে লাগলাম। আজগর বলল, ভয় পাবেন না, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, তাই কথা না বাড়িয়ে ঘুমিয়ে যান। আমার তবুও ভয় কমছিল না, কিন্তু আমি যে কখন ঘুমিয়ে পড়লাম নিজেও জানি না। আজগরের ডাকে আমার ঘুম ভেঙে যায়। বলল, এবার উঠুন, আমরা এসে গেছি বলে ডোর খুলে দাঁড়িয়ে থাকল। আমি বললাম, এখন আমি কই যাব?
আজগর বলল, সামনে যে বাসা দেখছেন ওখানে গিয়ে নক করুন, ওইটায় আপনার গন্তব্যপথ। আমি আজগরকে বললাম, আমার সাথে আপনিও চলেন না? আমার একা যেতে ভয় লাগছে। আজগর স্মিত হেসে বলল, কিছুক্ষণ আগে আমাকে দেখেও ভয় পাইছিলেন, ভাবছেন আমি ছেলে ধরা, তাই না? আজগরের কথা শুনে লজ্জায় পড়ে গেলাম, সাথে কিছুটা রেগেও গেলাম। ব্যাটা খোঁচা দিতে জানে, কোথায় কিভাবে দিতে হয়। আজগর বলল, আমি ব্যাটা ছেলেই, সেখানে ব্যাটা বলে গালি না দিল হয় না? ওর কথা শুনে আর দেরি করলাম না। আরে ওর ভেলকি কি দেখাবে কে জানে। আজগর বলল, ব্যাগটা নিয়ে তো যাবেন, আসল জিনিস কেন ফেলে যাচ্ছেন? এত কেয়ারলেস কেন আপনি? আমি ব্যাগটা নিয়ে হনহন করে চলতে শুরু করলাম, আর পিছন ফিরে তাকাইনি। আশেপাশে বাসা মিলে মোট 7টা বাসা, আবার সেগুলো বিশালও বটে। আমি বাসার গেটের কাছে দাঁড়ালাম, কি করব ভেবে পাচ্ছি না। পিছন ফিরে দেখলাম আজগর দাঁড়িয়ে আছে এবং হাতের ইশারায় বলল, যান ভিতরে। আমি ওর কথায় সাহস পেয়ে গেটের ভিতর বিসমিল্লাহ বলে ঢুকলাম। সাথে সাথে ঝড় শুরু হয়ে গেল। আমি আবার দৌড়ে গেটে আসলাম আজগরকে দেখতে, কিন্তু ওখানে ও নেই। ভয় আবার কাঁদতে লাগলাম, আল্লাহ, আবার কোনো নতুন বিপদের ভিতর ফেললে। কিছুক্ষণ পর বাতাস থেমে গেল এবং আমি ওই বাসায় গিয়ে কলিং বেল চাপলাম, কিন্তু খোলার নামই নেই। অনেকক্ষণ পর এক মহিলা খুলে দিল। আমি তাকে সালাম দিলাম এবং কিছু বলতে যাব এমন সময় বলল, কি চাই? আমি কি বলবো ভেবেই পাচ্ছি না। মহিলাটি বলল, এভাবে কারো সময় নষ্ট করতে নেই বলেই মুখের সামনে দরজা বন্ধ করে দিল। আমার এত ইগোতে লাগলো যে আমি সেখান থেকে বাহিরে চলে আসলাম। সামনে একটা ফুলের বাগান ছিল, তার সামনে বেঞ্চি, ওখানে গিয়ে বসে রইলাম। এমন সময় বৃষ্টি শুরু হইল। নাফিসা এই বৃষ্টির ভিতর ভিজতে লাগল আর দরজার দিকে লক্ষ্য করছিল। যদি আজগর আসতো তাহলে ওর সাথে চলে যেতাম। আমি দরজার দিকে আবার তাকালাম, দেখলাম দূরে কেউ দাঁড়িয়ে আছে। আমি কিছু না ভেবেই দৌড় দিলাম। গিয়ে দেখলাম আজগর দাঁড়িয়ে। আমি বললাম, কই গিয়েছিলেন ওরা? আমায় ঢুকতে দেয়নি। আজগর বলল, চিঠিটা দেখাইছেন? না তো, মনেই ছিল না। এই নিয়ে আপনি আমার পিছে গোয়েন্দাগিরি করছিলেন? যান, এবার গিয়ে চিঠিটা দেখাবেন, তাহলেই ঢুকতে দিবে। আপনার সাথে কি আমার আর দেখা হবে না? আজগর কিছুক্ষণ পর বলল, হতেও পারে, দেখা আপনি চাইলে, বলেই চলে গেল। আমি যে ওর চলে যাওয়া দেখছি, ওর পিছন ফিরে একবারও দেখার প্রয়োজন বোধ করল না। আমি ওর চলে যাওয়া দেখছি, ও দৃষ্টির আড়ালে চলে গেল। আমি বাসাটিতে গিয়ে এবার জোরে কলিং বেল চাপ দিতে লাগলাম। আমার বয়সী প্রায় একটা মেয়ে এসে গেট খুলে দিয়ে তাকিয়ে রইল। আমি এবারও তাকে সালাম দিলাম, কিন্তু সে নিল না সালাম। আমাকে দেখে বলল, কি সমস্যা আপনার? কিছু চান? আমি ওর হাতে চিঠিটা দিলাম।
সে চিঠিটা দেখে দরজা বন্ধ করে আবার চলে গেল। এবার আমার ধৈর্যর বাঁধ ভেঙে গেল। এই অপমান যেন আর সহ্য করাই যাচ্ছে না। আমি চলে আসার সিদ্ধান্ত নিলাম। যা কপালে থাকে থাক, আর এই বাসায় ঢুকছি না। এই সময় দরজা খোলার শব্দ পেলাম। পিছন ফিরে দেখি মেয়েটা। মেয়েটা বলল, ভিতরে আসুন। আমি কোনো কথা না বলে ওকে অনুসরণ করে ভিতরে ঢুকলাম। একটি মহিলার কাছে নিয়ে গেল। আমি তাকে সালাম দিলাম। উনি ভদ্রতার সাথে জবাব দিল। উনি বলল, আমার নাম মিনা। তুমি আমাকে আন্টি বলেই ডেকো। ও আমার মেয়ে রোজ, তোমার সমবয়সী। আমি বললাম, আন্টি রোজ সত্যি আপনার মেয়ে? আন্টি অবাক হয়ে গেল, সাথে রোজও অবাক হয়ে গেল এবং বলল, কেন এই কথা বললা? আমি ওনাদের চেহারা দেখে ভয় পেলাম। আমি বললাম, না মানে আপনি এত ইয়াং, তার উপর রোজ আপনার মেয়ে। আন্টি স্মিত হেসে বলল, আমার আরো 2টা ছেলে আছে। তাই তোমার অবাক হওয়া তাহলে আরো বাকি আছে। আন্টি রোজকে বলল, আমাকে আমার রুমে নিয়ে যেতে। রোজ বলল, এই মেয়ে তোমার সাহস তো কম না, মম এর সাথে কথা বলছো ওভাবে? আমি বললাম, আমার ভুল হয়ে গেছে। রোজ হেসে বলল, আরে এতে ভুলের কিছু নেই, আমরা মমকে একটু বেশি ভয় পাই, এই আর কি। আমরা একটা সুন্দর রুমে প্রবেশ করলাম, আর আমি চিৎকার দিয়ে উঠলাম। হয়তো আল্লাহ আমাকে আরো ভয়ঙ্কর কিছু দেখানোর অপেক্ষায় ছিল। একটা 8 বছর বয়সী ছেলে খাটের উপর উল্টো হয়ে মাথা দিয়ে হাঁটছে, আর দেহের পিছন দিকে উল্টো করে মুখ করে আমার দিকে হাসছে। এবার আমি সেন্সলেস হয়ে পড়ে গেলাম নিচে। নাফিসা এই অবস্থা দেখে রোজ রূপমের দিকে ক্ষুদ্র হয়ে তাকিয়ে বলল, রূপম, এখনো বলছি নিজের চেহারায় ফিরে আসো, তা না হলে মমকে বলে দিব। শেষ, আমি তো সব বিদ্যা প্র্যাকটিস করছি। তুমি ওকে কেন এই রুমে নিয়ে আসলে? আর ওকে এখানেই বা কেন? রোজ রূপমকে বলল, বেশি পাকামো করবে না, বুঝছ? ছোট ছোটর মতো থাকবা। গেট আউট। রূপম চলে যাওয়ার পর রোজ একটা গ্লাসে পানি এনে নাফিসার মুখের উপর সামান্য ছিটে দিতেই ওর অঙ্গান ফিরে এলো। নাফিসা চট করে উঠে বলল, ওটা কি ছিল রোজ? কিছু না, পড়ে নিজেই বুঝতে পারবা বলে ওকে ওর রুম দেখিয়ে দিল। রোজ ওকে কিছু ড্রেস দিয়ে বলল, এগুলো ফ্রেশ হয়ে এসে পরে নাও। আপাতত এরপর নিচে এসো খেতে। নাফিসা ওয়াশরুমে শাওয়ার নিল এবং ড্রেস পরতে গিয়ে দেখল সব আধুনিক পোশাক। এগুলো সে কেমনে পরবে? তার তো সালোয়ার কামিজ পরে অভ্যস্ত। নাফিসা টাওয়াল পরেই ওয়াশরুম থেকে বের হয়ে আন্টিকে দেখল। ও ভীষণ লজ্জা পেল এই অবস্থায় ওনাকে দেখে। মিনা বলল, আমি বুঝতে পারছি আগেই তুমি এগুলো পরতে পারবে না, তাই স্কার্ট এনেছি, আর এগুলোই এখানে পরতে হবে। নাফিসা আর কিছু না বলে সেগুলো পরে নিচে গেল। গিয়ে দেখল রোজ সোফায় বসে আছে। নাফিসাকে নামতে দেখে রোজ বলেই উঠল, হে, ইউ আর বিউটিফুল গার্ল। আর এত লম্বা কারো চুল হয়? আই এম সারপ্রাইজ।
বাই দা ওয়ে তোমার নাম আমার কিন্তু জানা হলে না। মিনা চট করে বলে উঠল ওর নাম নাফিসা। ও একটা মুসলিম মেয়ে, আমাদের মতো কিন্তু খ্রিস্টান না। রোজ বলল ওয়া অন্য ধর্মের সে। নাফিসা তো অবাক। আজগর তাহলে ঠিকই বলেছিল ওরা অন্য ধর্মের। সেটা ব্যাপার না, কিন্তু আমার যে ক্ষুধা লাগছে। এরা কি খাবার দিবে না? মিনা সার্ভেন্টকে ডেকে বলল ওকে খাবার দাও। নাফিসা খাবার দেখে লোভ সামলাতে পারল না। সব মাছের আইটেম ছিল খাবার মেনুতে। রোজ বলল তোমার খুব ক্ষুধা লাগছে না? এই কথাটি শুনে নাফিসা বিষম খেল। মিনা ওকে পানি এগিয়ে দিয়ে রোজ কে বলল সব সময় বেশি কথা বল তুমি। খাবার শেষ করে নাফিসা ওর রুমে চলে গেল। বাসটি 2 তলা ছিল এবং অনেক চমৎকার ছিল। এমন বাসা নাফিসা জীবনেও দেখেনি। খুব ক্লান্ত বিধায় ঘুমে পড়ল নাফিসা। রূপম মিনাকে বলল মম হয়েছি। মিনা বলল সে তোমার আর একটা শেষ। ও কিন্তু আমাদের মতো না, ও সাধারণ মানুষ। ওকে ডিস্টার্ব করবা না কখনো। মধ্যরাতে নাফিসার ঘুম ভেঙে গেল। ঘড়িতে তাকিয়ে দেখল 1টা বাজে। রুমের দিকে এক নজর চোখ বুলে দেখল রুমটি অনেক সুন্দর করে সাজানো। অনেক দামি জিনিসপত্র। নিজের অতীত মনে করে কিছুক্ষণ কাদল। বিথিকে এবং রাফিকে খুব দেখতে মন চাইছে। এমন সময় ওর নাকে খুব সুন্দর ঘ্রাণ আসল। ও প্রথমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নিল। পুরো দিনের নামাজ কাজা গেছে, সেগুলো কাজা পড়ে নিল। তবুও সেই মনমাতানো গন্ধের কমতি নেই। এবার ও এই সুগন্ধের সন্ধান করতে রুম থেকে বের হল। ও নিচে নেমে আসলো কিন্তু কাউকে দেখতে পেল না। অনেক খোঁজাখুঁজির পর ও কিচেনে গেল খাবার খুঁজতে। সবে ফ্রিজ খুলবে এই সময় একটা পুরুষ কণ্ঠ বলে উঠল বুয়া দেখতো কি কি মেনু আছে। নাফিসা চমকে উঠে পিছন ফিরে দেখল একটা পুরুষ অসম্ভব চেহারার অধিকারী। এমন পুরুষ পৃথিবীতে আছে বলে নাফিসার জানা নেই। নাফিসা চট করে মাথা নিচে নামাল। মাথায় হয়তো নাফিসা ঘোমটা টানা ছিল বলে হয়তো একে কাজের বুয়া মনে হয়েছিল। নাফিসাকে ছেলেটি বলল মাংস আছে? নাফিসা বলল হম, আপনি বসেন আমি সার্ভ করে দিচ্ছি। নাফিসা ওভেনে মাটন গরম করতে দিয়ে ওনাকে প্লেট এগিয়ে দিল। ছেলেটি প্লেট নিয়ে বলল হইছে। নাফিসা মাটন এনে দিতেই উনি উঠে পড়ল। আপনি জানেন না আমি কি খাই বলে পানির গ্লাস ছুঁড়ে ফেলল আর বলল আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। নাফিসা খুব কষ্ট পেল। মানুষের সাথে মানুষ এভাবে ব্যবহার করে। খুব কান্না পাচ্ছিল। নাফিসা সোজা দৌড়ে উপরে উঠছিল। এমন সময় ছেলেটি বলল আপনি কি নতুন কাজের বুয়া? উপরে শুধু আমাদের ফ্যামিলি থাকা আলাও আছে, আপনার জন্য না। নাফিসা কথাগুলো কানে নিল না। দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। মানুষ যত সুন্দর এদের মধ্যে অহংকার তত বেশি। হঠাৎ নাফিসার মারিয়ামের কথা
মনে পড়ল এবং ওর দেওয়া ব্যাগটা বের করল। ব্যাগের মধ্যে দেখল একটা সেই রূপার বক্স, তারপর কিছু টাকা এবং একটা আয়না। আয়না কেন দিয়েছে সেটা বিস্ময়কর ব্যাপার। রূপার বক্সটি কেমনে খুলবে সে? চাবি তো নেই। বিসমিল্লাহ বলে হাত দিতেই খুলে গেল আর সাথে সাথে বাসাটা নড়ে উঠল। রূপার বক্সের মধ্যে দুইটা চিঠি, একটি খাম এবং 2 ইঞ্চি পরিমাণ আরও একটা বক্স, কিন্তু এটা সোনালী কালার। বক্সে হাত দিতেই সেটা অদৃশ্য হয়ে গেল। এবার আর অবাক হল না, কারণ এতদিনে অনেক কিছু দেখছে সে। নাফিসা খামটি খুলে দেখল 2টি সিডি এবং একটি আঁকানো মেয়ের ছবি, যা পেন্সিল দিয়ে আঁকা। মেয়েটা অনেক সুন্দর হাসি দিয়ে তাকিয়ে আছে। বাকি 2টা চিঠি মধ্য একটা অন্য ভাষায় লেখা, যেটা ওর পক্ষে পড়া সম্ভব না। অন্যটা বাংলা ভাষায় লেখা। প্রিয় আমার পনিসেস, তুমি যখন চিঠিটা পড়ছ তখন আমি এবং তোমার ড্যাড দুনিয়াতে নেই। আমরা ভালোবেসে বিয়ে করছিলাম, কিন্তু ওরা আমাদের বাঁচতে দেয়নি। আঁকানো যে ছবিটি দেখছ ওটা আমি। বাকি যেই চিঠিটা আছে ওটা বিশ্বাসযোগ্য কাউকে দিয়ে পড়ে নিবে। 2টা সিডি দেখে নিও। ইতি তোমার মম। এইটুকুই লেখা ছিল। চিঠিটা পড়ে নাফিসা ছবিটা নিয়ে কাঁদতে লাগল আর একের পর এক চুমু খেতে লাগল। মায়ের ছবি বুকে নিয়েই সারা রাত কাটিয়ে দিল। সকালে রোজ এসে নক করে। নাফিসার একটু চোখ ধরছিল, কিন্তু ঘুম ভেঙে গেল। নাফিসাকে খুব খুশি দেখাচ্ছিল। রোজ বলল, কি ব্যাপার, এত খুশি কেন লাগছে? নাফিসা বলল, রোজ আমার মাকে দেখবা। এই বলে রোজকে ওর মায়ের ছবিটি দেখালো। ছবিটি দেখে রোজ নাফিসার দিকে তাকিয়ে বলল, উনি তোমার মা হয়? নাফিসা ছবিতে চুমু দিয়ে বলল, হ্যাঁ, উনি আমার মা। রোজকে খুব চিন্তিত দেখাচ্ছে। নাফিসা ওকে ধাক্কা দিয়ে বলল, কি হইছে তোমার? রোজ বলল, না কিছু না, চল নিচে, সবাই ওয়েট করছে। আমাদের ফ্যামিলির সবার সাথে পরিচয় করে দিব বলেই হাত ধরে নাফিসাকে টেনে নিচে নিয়ে গেল। মিনা সবাইকে বলল, দেখ, এই মেয়েটি আমাদের অতিথি। ওর একটা সমস্যার জন্য এখানে বেশ কিছু দিন থাকবে। নাফিসা দেখল ওই ছেলেটি কে, তার পর সবাইকে গুড মর্নিং বলল। মিনা বলল, এইটা তোমার আঙ্কেল। তাকিয়ে দেখলাম আজগর। আমি তো অবাক। আল্লাহ, একে আঙ্কেল বলে ডাকতে হবে? কিন্তু আন্টি বলল ওনার নাম সিড বলল। আমি আরও অবাক। তারপর বলল, আমার বড় ছেলে রূপ এবং ছোট ছেলে রূপম আর রোজকে তো চিন। রূপ নামটা তো বেশ চেহারার সাথে নামটি ভালোই যায়। রূপ আমার দিকে একবার তাকিয়ে আবার খাওয়া শুরু করল। এমন ভাব দেখালো যে গতরাতে তার সাথে আমার কিছুই ঘটেনি। রোজ নাফিসার হাত থেকে ওর মায়ের ছবিটি নিয়ে ওর মাকে দেখালো। মিনা এবং সিড বেশ অবাক হয়ে একে অপরের দিকে তাকালো।
কাইফ মারিয়ামের গলা চাপায় ধরে। আছে। নাফিসা কই বল জলদি, না হয় আজ তোর এখানেই সমাপ্তি ঘটাব। অনেক কষ্টে হেসে উঠল মারিয়াম এবং বলল, অনেক খেলা খেলছিস ওকে নিয়ে, তোর পুরো গাং মিলে ওর পরিবারকে শেষ করছিস। আর না। কাইফ রেগে মারিয়ামকে জোরে ছুড়ে মারে আর বলে, ও শুধু আমার, ওর সব কিছু আমার। সেদিন যদি বোকার দলগুলো আমায় আক্রমণ না করত তাহলে তুই কোনো দিন ছাড়া পেতি না। তোর আশা আমি শেষ করে ওকে নিরাপদ জায়গায় রাখছি, তাই আমার মৃত্যু হলেও কোনো আফসোস নেই বলে হেসে উঠল মারিয়াম। কাইফ ওকে বোতলে বন্দি করে রাখল আর বলল, মনে রাখো, কোনো অবস্থায় ওকে আমার কাছে থেকে দূরে সরে রাখতে পারবি না। আমি ওকে খুঁজে বের করবই। শক্তি ও নাফিসা, এই দুইটাই আমার চাই। মিনা ও সিড একে অপরের দিকে চেয়ে আছে। এর মধ্যে নাফিসা বলে উঠল, কিছু সমস্যা আন্টি? মিনা বলল, না মাই চাইল্ড, কোনো সমস্যা না, তুমি খাও। রূপ খাওয়া কমপ্লিট না করেই উঠে চলে গেল। এভাবে কেউ খাবার নষ্ট করে? কত মানুষ না খেয়ে থাকে আর এই খাটাস ছেলে নষ্ট করছে। বেটা, যেদিন খাবার পাবি না সেদিন বুঝবি খাবারের কি মূল্য। নাফিসা খাবার শেষ করার আগেই সবার খাওয়া শেষ করে যে যার কাজে উঠে গেল। নাফিসা কোনো মতে খাবার শেষ করে একরকম দৌড় দিয়েই সিডের হাত ধরে নিরাপদ জায়গায় গিয়ে জিজ্ঞাসা করল, এই আপনার নাম আজগর না? আর আমাকে দেখে না চিনার ভান কেন করছেন? তখন তো খুব বললেন এই বাড়িতে আপনি আসতেই পারবেন না, আর এখন নিজেই এই বাড়ির মালিক। এত মিথ্যা কথা কেন বলেন আপনি? হুম। নাফিসা আরও বলল, দেখে তো সেই ইয়াং লাগে, কিন্তু বাসায় দেখি আমার থেকেও বড় ছেলে আপনার আছে। ব্যাপার কি বলেন তো? জলদি জলদি মুখ খোলেন, না হলে আন্টিরে বলবো আপনি তো আমাকে লাইন মারতে এসেছিলেন। নাফিসার কথা শুনে সিড একটু অবাক হয়ে গেল এবং বলল, এই মেয়ে পাগল হয়ে গেছ? ধমক শুনে নাফিসা দমে গেল আর বলল, তাহলে কে ছিল ওখানে একদম আপনার মতো? সিড বলল, পৃথিবীতে একই রকম 6 ধরনের মানুষ থাকে, আর যাকে দেখেছ সেটা হয়তো আমার মতো কেউ ছিল। নট মি। নাফিসা এবার খুব লজ্জা পেয়ে এক প্রকার দৌড়ে চলে গেল। মাথায় থাবি দিয়ে বলল, নাফিসা, কি করে ফেললি এটা? এখন আঙ্কেলের সামনে কেমনে যাবি? কি লজ্জা, কি লজ্জা। সিড বেশ চিন্তিত হয়ে রুমে ঢুকল এবং দেখল মিনা যেন ওর জন্যই অপেক্ষায় ছিল। সিড বুঝতে পারছো ওকে? হুম, ও এলিনার মেয়ে মানুষ এবং মেয়ে জিনের একমায় মেয়ে নাফিসা। মিনা বলল, যার সন্ধানে আমরা এদেশে আসছি সে আজ নিজেই আমাদের কাছে এসেছে ভাগ্যর জোরে। সিড বলল, ও নিজে আসেনি, ওকে কেউ পাঠিয়েছে আমাদের কাছে। ওর কাছে যা শুনে বুঝতে পারলাম কেউ আমাদের মতো এখানে ওকে রেখে গেছে, যে আমার রূপ ধরে এসেছিল, যাতে তাকে কেউ সন্দেহ না করে। বল, কি কার সাহস হবে এত বড় কাজ করা? উফ, মিনা মানুষদের মতো কেন বোকামো
কথা বল। ওর সাহস নেই বলেই তো আমার রূপ ধরে এখানে এসেছে। শোন, এই ব্যাপারে বাচ্চাদের কিছু বল না, কারণ আমাদের পরিবার এখন অনেক বিপদের আশঙ্কায় আছে। কি করব তাহলে? ওকে কি অন্য জায়গায় পাঠিয়ে দিব? সিদ বলল, না, ওর জন্য কোনো জায়গা নিরাপদ নয়। মিনা বলল, আমাদের সমাজ ওকে মেনে নিবে না, আর যদি জানে তাহলে ওকে হত্যা করবে এবং আমাদের সমাজচ্যুত করবে। সিদ বলল, এলিনা আমাদের যে সাহায্য করেছিল নিজের জীবন বাজি রেখে, তাতে এবার আমাদের উচিত নয় কি ওর একমায় মেয়েকে আশ্রয় দান করা? হ্যাঁ, তা ঠিক বলছ। সিড, তুমি আসনে বসে দেখ এলিনার সাথে কি হয়েছিল। সিড মায়া করে সামনে আগুন জালাল এবং আসনে বসে পড়ল। সিডের চোখ বন্ধ, কিন্তু অনর্বত চোখের জল পড়েই যাচ্ছে। তাহলে কি সিড কাঁদছে? কি এমন কাহিনী ঘটছে যে ওর এই অবস্থা? মিনার টেনশন যেন বেড়েই চলছে। কি ঘটেছে এবং সিড কেন কাঁদছে? অপেক্ষার প্রায় 15 মিনিট পর শেষ হল। সিড উঠে দাঁড়াল এবং বলল, সব শেষ করে দিছে ওরা। একটা 637 বছরের শক্তিশালী পরীকে ওরা কেমনে মেরে ফেলল এটা ভেবে আমি শিহরিত। মিনা, তার উপর এলিনা, সিদ্ধপ্রাপ্ত একটা পরী ছিল, যেটা সে 400 বছর সাধনার মাধ্যমে পেয়েছিল। ওর মতো পরী 1000 বছরে একবার জন্মে, কিন্তু অনেকে প্রাপ্ত বয়স হওয়ার আগে শত্রুর হাতে মারা পড়ে, যেমন নাফিসার সাথেও হতে পারে এই ঘটনা। কিন্তু এলিনা তো প্রাপ্ত ছিল, তাহলে ওর পরিণীতি এটা কেন হল? অনেক আগের কথা। এলিনা, ক্যাথরিন, মিনা, মারিয়াম ও লুসি, এই 5টা পরী এক চার্চের কাছে দীক্ষা নিতে গিয়েছিল। সেখানে এলিনা ছিল একজন প্রিন্সেস। সব দিক থেকে সে এগিয়ে। সেখানকার ফাদার ছিল লুসিথ। ফাদারের কাছ থেকে শিক্ষা নিয়ে এলিনা 400 বছর ধরে ধ্যান করে এবং সিদ্ধিপ্রাপ্ত হয়। এমন সময় মিনা তার পরিবারকে নিয়ে এক বিপদে পড়ে, যা এলিনা নিমিষেই সলভ করে দেয়, যা ছিল অসাধ্য ঘটনা। এই ঘটনাগুলো শত্রুপক্ষের চোখ এড়ায়নি। ক্যাথরিন ফাদারকে নানা মিথ্যা কথা বলে এলিনার বিপক্ষে খেপিয়ে তোলে, যার ফলস্বরূপ এলিনাকে গাছরূপে বন্দী করে রাখে। ফাদার এই কথা শুনে এলিনার বাবা রাজা অ্যাডোরাদ সেখানে আসে, কিন্তু কোথাও খুঁজে পায় না এলিনাকে। এভাবে 30 বছর বন্দী হয়ে থাকে। কানাডার জঙ্গলে কিছু শিক্ষার্থী ক্যাম্প করতে আসে। একদিন রাতে একটা ছেলে ক্যাম্প থেকে বের হয় এবং দূরে দেখে ছোট আলো জ্বলছে। সেখানে গিয়ে দেখে গাছের পাতাগুলো দিয়ে পানি ঝরছে। ছেলেটি গাছের গায়ে হাত দেয় এবং গাছের গা থেকে পাথর সরিয়ে দেয়। তারপর সেখান থেকে চলে আসে। সকালে ঘুম ভেঙে দেখে একটা সুন্দর মেয়ে পাশে বসে আছে। এভাবেই তাদের আলাপ। ফাদার অন্যায়ভাবে এলিনাকে মায়া বলে গাছ করে রাখে, ফলে ফাদারের সব শক্তি হারিয়ে যায় এবং তা এলিনার হয়ে যায়। এলিনা ইসলাম ধর্ম গ্রহণ করে, আর সেই ছেলেটি মানে মেহেদিকে বিয়ে করে। তাই সে সব শক্তি ত্যাগ করে।
স্বামীকে নিয়ে বাংলাদেশে আসে। পরের ঘটনা তো সবাই জানেন। নাফিসা রুমে বসে আছে এমন সময় রূপম এসে বলে সেস কেমন আছেন। নাফিসা হেসে বলল ভালো। তুমি কেমন আছো পিচ্ছুটা? হেই গার্ল, আই এম নট পিচ্ছু, আই এম বিগ ম্যান, ইউ আন্ডারস্ট্যান্ড? নাফিসা চমকে গেল এই পিচ্চির মুখে ইংরেজি শুনে। হায় হায়, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও ইংলিশ বলতে হাফসুল খাই। আর মিনা সিটকে বলল ওকে এভাবে বাসায় না রেখে ভার্সিটিতে ভর্তি করে দেয়। রূপকে বলি দেখি ও কি বলে। সিট, তুমি বল ওরে, তোমার কথা ফেলতে পারবে না। নাফিসাকে রূপম বলল এই আজ আমরা বিকেলে বাহিরে যাব, তুমি যাবা আমার সাথে? নাফিসা বলল বাসার সবাই? আরে বুদ্ধু, তুমি আর আমি যাব আজ রাতে নীলা আন্টিদের ওখানে পার্টি আছে, ওরা সবাই যাবে বিকেলে, ফিরতে রাত হবে। এর ফাঁকে আমরা যাব আবার ওরা আসার আগে ফিরেও আসব। নাফিসা রাজি হয়ে গেল। এই ফাঁকে আজগরকে খুঁজা যাবে বলে রাজি হল। নাফিসা আর রূপমের বেশ ভাব হয়ে গেছে। দিনটা এভাবেই কাটল। সন্ধ্যায় ওরা সবাই রেডি হলো এবং রূপমকে ডাক দিল, কিন্তু রূপম তো রেডি না। হোয়াট হ্যাজ হ্যাপেন্ড রূপম? এখনো রেডি হওনি কেন বলে মিনা দাঁতে দাঁত চাপল। রূপম কিছুটা ভয় পেয়ে বলল মম, আমি এর সাথে থাকি না। মিনা কি জানি ভেবে বলল ওকে ওর সাথে কিন্তু দুষ্টমি করবা না আরও, কিন্তু একদম নতুন তাই ওকে বাহিরে নিয়ে যাবে না, বুঝছ? রূপম একটা হাসি দিয়ে বলল ওকে। এই অপেক্ষায় যেন রূপম ছিল। জলদি নাফিসাকে নিয়ে গাড়িতে চড়ল। নাফিসা রূপমকে বলল ড্রাইভার কই? রূপম ফিক করে হেসে বলল কেন, তুমি আছ না? নাফিসা ভয় পেয়ে গেল এবং বলল পাগল হয়ে গেছ, আমি ড্রাইভ করতে পারি না। আরে আমি আছি না, আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে চালাও। নাফিসা চুলগুলো বেঁধে রূপমের কথা মতো স্টার্ট দিল। আমি পেরেছি বলে নাফিসা খুশিতে চিৎকার দিয়ে উঠল। রূপম বলল ক্রেডিট কিন্তু আমার। তোমারই তো বলে গাড়ি চলতে লাগল। পাহাড়ি পথ, রাস্তা প্রায় ফাঁকা। একটু সমস্যা হচ্ছে নাফিসার, কিন্তু ওর আর রূপম মিলে সামলিয়ে উঠছে। অনেক দূর চলে এসেছে। নাফিসা বলল চল বাসায় যাই, কিন্তু গাড়ি ঘোরানোর মতো প্রসেস পাচ্ছে না তারা। রূপম বলল আর একটু চল বলার সাথে সাথে গাড়ি বন্ধ হয়ে গেল। রূপম এবং নাফিসা দুইজনেই ভয় পেয়ে গেল। চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে। রূপম দরজা খুলে বাহরে বের হল, সাথে নাফিসাও। এবার কি হবে? তোমার কথা আমার শোনাই উচিত হয়নি বলে রাগী দৃষ্টি নিয়ে রূপমের দিকে তাকাল। ও বেচারা নাফিসাকে ওইভাবে দেখে চুপসে গেল। রূপম বলল সেস, আমরা গাড়ির ভিতর যাই, জায়গাটা নিরাপদ মনে হচ্ছে না। বলেই দুইজনে আবার ঢুকে পড়ল এবং অপেক্ষায় থাকল যদি কাউকে পাওয়া যায়। বেচারা নাফিসা আজগরকে খোঁজার জন্য বের হয়েছিল, কিন্তু কি
হলো। সব মাঠে মারা গেল। রাত কত হবে দুইজনের জানা নাই। চারদিক অন্ধকার। ভয় গাড়িতে লাইট। ও জ্বালাতে দেয়নি রূপম। এতে নাকি বিপদ আরো বাড়বে। দূরে কাউকে দেখা যাচ্ছে। একটু কাছে আসতে দেখে রোজ দাঁড়িয়ে আছে। নাফিসা চিৎকার দিয়ে উঠল, রোজ! বলেই ডোর খুলতে যাবে এমন সময় রূপম বলে উঠল, ওটা রোজ না, তুমি ডোর খুল না। তারপর একটু পর তাকিয়ে দেখল সেখানে কেউ নেই। এমন সময় ঝাঁকি দিয়ে উঠল পুরো গাড়ি। রূপম এবং নাফিসা দুইজনেই চিৎকার দিয়ে উঠল এবং দেখল ওদের গাড়ির আগে পিছে হলুদ জোড়া জোড়া অনেকগুলো চোখ দেখা যাচ্ছিল। এতেই শরীর হিম করার জন্য যথেষ্ট। রূপম বলে উঠল, আজ তুমি বেঁচে গেলেও আমার মৃত্যু নিশ্চিত। নাফিসা ধমক দিয়ে বলল, কি বল তুমি? কিছু হবে না বলে নাফিসা দোয়া পড়তে শুরু করল। রূপম বলল, শেষ কোনো দোয়ায় কাজ হবে না, আমি আজ যাব। নাফিসা গাড়ি স্টার্ট দিতেছে বারবার, কিন্তু চলছে না। এমন সময় ডোর খুলে ভিতরে কেউ জানি বসল। নাফিসা আর রূপম দুইজন জনকে জোড়ায় ধরে চিৎকার দেয়। দুইজনকে দেখে কে ভয় দুইজনই থর থর করে কাঁপছে। এমন সময় একটি পুরুষের গলা ভেসে এল এবং জোরে ধমক দিল দুইজনকে। নাফিসা গলা চিনতে পারল আর বলল, আজগর তুমি? আজগর রাগী গলায় বলল, এত রাতে কেন বের হইস? জীবনের কি তোমাদের মায়া নাই? আর নাফিসা, শোন, তোমার জন্য মারিয়াম বিপদে পড়ছে, আর আজ এই ছোট্ট ছেলেটিরও বাঁচার আশা ছিল না। তুমি কি সচেতন হবে না? আজগরের কথা শুনে নাফিসা আতকে উঠল। মারিয়ামের কি হল? আসার সময় ওর চোখে পানি ছল ছল করছিল। আজগরের কথায় নাফিসার ভাবনাগুলোতে ছেদ পড়ল। আমরা এসে গেছি, এর বেশি আমি যেতে পারবো না। তুমি ড্রাইভ করে চলে যাও বলে গাড়ি থেকে নেমে গেল। আর কোনো কথাও বলল না নাফিসার সাথে। এখন নাফিসার মনে অনেক চিন্তা। কি করবে সে? এরপর বাসার গেটের সামনে এসে হর্ন দিল। দারোয়ান চাচা এসে খুলে দিয়েই বলল, দিদিমণি, আপনি কই? গিয়েছিলেন রূপম বাবাকে নিয়ে। বাসার পরিস্থিতি যে খুব খারাপ তা চাচার কথায় বুঝতে আর বাকি রইল না। গাড়ি পার্কিং করে আমি আর রূপম ভয় ভয়ে বাসায় ঢুকলাম। ডাইনিং রুমে ঢুকতেই সবাইকে দেখলাম, শুধু রূপকে বাদে। আন্টি দৌড়ে এসে রূপমকে জড়িয়ে ধরে বলল, কই ছিলা তুমি? তোমাকে না বলেছি বাসার বাহিরে যাবা না? রূপম বলল, নাফিসা, শেষের কোনো দোষ নেই, আমি ওনাকে জোর করে নিয়ে গেছি। মিনা বলল, জানি বলেই রূপকে ফোন দিয়ে আসতে বলল। রূপ এদের খুঁজতেই বাহিরে গিয়েছিল। আন্টি বলল, যাও, ফ্রেশ হয়ে নাও, তোমরা খুব ক্লান্ত। নাফিসা রুমে গিয়ে ঘড়িতে দেখল রাত 2টা বাজে। নাফিসা রীতিমত চমকে উঠল, এত রাত অবধি তারা বাহিরে ছিল। নাফিসা ফ্রেশ হয়ে কেবল খাটে বসেছে, অমনি রূপ কোথা থেকে এসে এক হেঁচকা টান দিয়ে ফ্লোরে ফেলে দেয়। এই মেয়ে, তোমার সাহস কি করে হয় রূপমকে নিয়ে বাহিরে যাওয়া?
নাফিসা চুপ করে থাকে কিছু বলে না। ওর চুপ থাকা দেখে রূপ আরো রেগে যায়। রূপ ওকে হাত ধরে টানতে টানতে বাসার বাহিরে নিয়ে এসে বলে, তোমাদের সাথে ছেলেটি কে ছিল? আমার বন্ধু ছিল। কেন, কি হইছে? রূপ ঠাস করে একটা চর বসিয়ে দিল এবং বলল, আমার ছোট ভাইকে নিয়ে যে পর পুরুষের সাথে নোংরামি করতে লজ্জা করে না। এবার চরটি নাফিসার প্রস্টিজে লাগে আর রাগ করেই বলে ওঠে, হ্যাঁ গিয়েছি, আবার যাব এবং বারবার যাব, আপনার তাতে কি? রূপ মুখে মুখে তর্ক করা একদম পছন্দ করে না, তাই আরো রেগে গিয়ে দুই চর বসিয়ে দেয়। এবার নাফিসা আর কোনো কথা বলে না। রূপ কারের কাছে নাফিসাকে এনে বলে, আমার গাড়ি যেমন নোংরা করে এনেছ তেমনি পরিষ্কার করে ঘুমাতে যাবে। বিয়াদব মেয়ে কোথাকার বলেই রূপ চলে গেল। কথাগুলো শুনে নাফিসা রাগে কাঁপতে লাগল আর চোখ দিয়ে পানি পড়তে লাগল। পুরো গাড়ি পরিষ্কার করতে প্রায় রাত 4টা বেজে গেল। এরপর ক্লান্ত শরীর নিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে ধপ করে শুয়ে পড়ে সকাল 10টার দিকে রূপম এসে ডাকতে লাগল। চোখ খুলে নাফিসা দেখল ওর সামনে রূপম দাঁড়িয়ে আছে। সিস, রূপ ভাইয়া তোমায় মেরেছে না? নাফিসা বলল, আরে না, মারেনি তো, শুধু গাড়িটা পরিষ্কার করে নিচ্ছে, বুঝছ? নাফিসা ফ্রেশ হয়ে রূপমকে নিয়ে নিচে নামল। রূপম আর ও নাস্তা করে ফেলল। রূপম উপরে গেল এবং বলে গেল, একটু পর আসছে। আমি সোফায় বসে ফেবুকিং করছি। এমন সময় দেখি রূপ নিচে নামছে। ওকে দেখে আমি চোখ নামিয়ে নিয়ে আমার কাজে মনোযোগ দিলাম। রূপ যখন চলে যাচ্ছিল আমি তখন ওকে দেখে তো সেই কি হাসি, কিন্তু মুখ বন্ধ করে হাসি দিচ্ছি। জানি ব্যাটা কিছুক্ষণ পর আবার বাসায় ফিরবে। ঠিক 15 মিনিট পর রূপ বাসায় আসল এবং আমায় দেখে মনে হয় রেগে গিয়ে আরো বেশি চিৎকার করে সবাইকে ডাকতে লাগল। আন্টি বলল, কি হলো, চেঁচাচ্ছিস কেন? রূপ বলল, আমি যে এইভাবে বাহিরে যাচ্ছি কেউ কি দেখেনি। আন্টি রূপকে দেখে দিল এক হাসি। রূপ পাঞ্জাবি এবং হাফ প্যান্ট পরে আছে। রূপ বলল, তুমিও হাসছ? মিনা বলল, কেন, তোর কোনো হুঁশ ছিল না? রূপ এবার আমার কাছে এসে বলল, এই মেয়ে, তুমি তো দেখেছ, তুমি তো বলতে পারতা। আমি আন্টিকে মোবাইল দেখিয়ে বললাম আমি তো কাজ করছিলাম বলেই মোবাইলের দিকে নজর দিলাম। রূপ এবার বেশ রেগেই গেল এবং বলল, আমি এবার থেকে এইভাবেই সব জায়গায় যাব। রূপ চলে যাওয়ার পর আমার সেই কি হাসি, হা হা হা, কেমন লাগে দেখ। একদিন আমি রূপের রুমের কাছে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মাথায় দুষ্ট বুদ্ধি আসে। ও মনে হয় শাওয়ার নিচ্ছিল। ওর খাটে পরনের ড্রেস ছিল। আমি ওগুলো নিয়ে ইচ্ছামতো ওর কাপড়ে চড়, ঘুষি, থাপ্পড় পায়ে নিচে ফেলে যা ইচ্ছা তাই করে বেডে ফেলে দিয়ে আসলাম। ব্যাটা আমাকে চর মারা, আর অপেক্ষায় থাকলাম ব্যাটার চিল্লানোর আওয়াজ শোনার জন্য। কিন্তু তাজ্জব ব্যাপার, ও কিছুই বলল না। আন্টি একদিন এসে বলল, আমায় নাকি নতুন করে মাস্টার্সে ভর্তি করে দিছে।
তাই রোজের সাথে কলেজ যেতে। আমি তো দারুণ খুশি, আর বাসায় বোরিং হতে হবে না। পরদিন সকালে উঠে ব্রেকফাস্ট করে রোজের সাথে ভার্সিটিতে গেলাম। অনেক বিশাল ভার্সিটি আর অনেক চমৎকার পরিবেশ ছিল। আমি আর রোজ ততদিনে তুই সম্পর্কের মধ্যে এসেছিলাম। রোজ বলল আমায়, আজ তোর জন্য সারপ্রাইজ আছে। আমি বললাম কিরকম? ও বলল আরে দেখো না, বলেই চুপ করে রইল। যথারীতি স্যার এলো, সবাই দাঁড়ালাম। স্যারকে দেখে আমার তো মাথায় হাত। রোজকে বললাম ওই তোর এই খাটাস মার্কা ভাই কই তো থাকইয়া আইল। রোজ বলল চুপ কর, এর জন্যই তুই পড়তে পারছিস। আমি আর কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে ক্লাসে মনোযোগ দিলাম। রূপ আমাকে বলল মিস নাফিসা স্ট্যান্ড আপ। আমি তো থ হয়ে গেলাম, লও ঠেলা। আমি কি করলাম? হেই তো আমার পিছনে লেগেই আছে। রূপ বলল এটা কি ফানি ক্লাস যে আপনি হেসে উঠলেন। আমি বললাম না মানে স্যার, আমি তো হাসিনি। বাহ, ভালোই তো মিথ্যা জানেন। রোজ হঠাৎ বলে উঠল স্যার আসলে আমি একটা জোকস বলছিলাম তো, তাই ও হাসছিল। এবার মনে হয় আগুনে ঘি ঢালল রোজ। আর তার শাস্তি হিসেবে 2 জনকে পুরো ক্লাস দাঁড়িয়ে থাকতে হল। কষ্ট যন্ত্রণায় রোজের উপর বেশ রেগে গেলাম। ক্লাস শেষে আরও স্টুডেন্টরা আমাদের দিকে মুখ করে হাসছে। আমি রোজকে বললাম আর ক্লাস করব না জীবনে, জাস্ট এক্সাম দিব। রোজ বলল পাগল হয়েছিস, ইনকোর্সে মার্ক কাটবে বুঝছিস। সেই দিনের মতো বাসায় আসলাম। সন্ধ্যায় আমি আর রোজ ছাদে উঠলাম। একটু পর দেখলাম রূপ ও আসল ছাদে। রূপ আর রোজ গল্ফ খেলতে লাগল। হঠাৎ রূপ রোজকে বলল, আচ্ছা রোজ, কেউ যদি চুপি চুপি প্রতিদিন তোর ঘরে চুরি করে যায় এবং তোর গোছানো ড্রেসগুলো নোংরা প্লাস আওলা ঝাওলা করে রাখে, তাহলে তাকে কি বলা যায়? রোজ খেলতে খেলতে কিছু না ভেবেই বলল তাকে পাগল বলা যায়। আমি ছাদের রেলিংয়ে বসেছিলাম। খেলার ক্লক নেওয়ার ছলে রূপ আমার কাছে এসে ফিসফিস করে বলল তাহলে রোজকে বলেই ফেলি, তোমাকে পাবনা পাগলা গারদে রাখা উচিত। আমি লজ্জা প্লাস ভয় 2 টাইপে ছাদ থেকে সেদিন নেমে আসলাম আমার রুমে। ও কিভাবে জানল আমি ওর রুমে কখন গিয়ে এই কাজগুলি করি? একদিন ভার্সিটিতে গিয়ে কেবল নামবো এমন সময় পিছন দিক থেকে এক গাড়ি এসে আমাকে ধাক্কা মারে এবং আমি ছিটকে পড়ি। তারপর আর কিছু মনে থাকে না। অজ্ঞান ফিরে নিজের বিছানায় নিজেকে আবিষ্কার করি। পাশে রোজ বসে আছে। আমি রোজকে ইশারায় বললাম কি হইছে? রোজ আমার কথায় হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। তুই পাগল হয়ে গেছিস। আমরা সবাই চিন্তায় মরে যাচ্ছি, আর তুই কিনা ফান নিয়া বসে আছিস। একটু পর সবাই আসল এবং বলল কেমন আছো এখন? আমি বললাম ভালো আছি। আমি রোজকে বললাম ওই তোর খাবিস ভাই কই, সে আসল না যে? রোজ বলল টেনশন নিস না, ও তোকে বাসায় আনছে কোলে করে। আমি অবাক হয়ে বললাম যাক তোর ভাই মনে হয় আমার প্রেমে হাবুডুবু।
খাচ্ছে। রোজ বলল, আবার ফাজলামি শুরু করছস? রূপকে দরজায় দেখে আমি চমকে উঠে গেলাম। আল্লাহ, সে শুনতে পায়নি তো। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রূপ বলল, আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। কথাটি শুনে তো আমার জান বের হয়ে যাবে মনে হচ্ছে। চাচা আপন প্রাণ বাঁচা বলে রোজ ভয়ে তো রুম থেকেই বের হয়ে গেল। আমি তো রোজকে মনে মনে হাজারটা গালি দিলাম। পেতনি, শাকচুন্নি কোথাকার জমের মুখে আমাকে একা ফেলে গেলি। আমি রূপকে আমার কাছে আসতে দেখে ভয় যেন গলা শুকিয়ে গেল। সেই চরের কথা বারবার মনে পড়ছে। মনে মনে বলছি, আল্লাহ, এবারের মতো বাঁচাও আমায়। আর জীব বনেও বলবো না কথাগুলো। আমি তো চোখ বন্ধ করে আছি থাপ্পড় খাওয়ার আশায়। তাকিয়ে দেখি রুমে কেউ নেই। যাক, বাব্বা বাঁচা গেল, ডেভিলটা চলে গেছে। এখন আমি অনেক ভালো, তোমায় ছাড়া থাকতে পারি। বলে না তো কেউ আগের মতো কর না বাড়াবাড়ি। আমার আকাশ, আমার সবই আমি আমার মতো গুছিয়ে নিয়েছি। আহা আহা, যদি স্বপ্নটাকে আপন করে দেখতে শিখালে, তবে মাঝপথে হাতটা ছেড়ে কি বুঝালে। ভালোবাসি তোমায় আমি, একথা জানি, তবে বলবো না আর আগের মতো। এখন আমি অনেক ভালো, তোমায় ছাড়া থাকতে পারি বলে ছাদে বসে গলা ছেড়ে গান গাচ্ছি। এমন সময় পিছন থেকে ডেভিলটা বলে উঠল, ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গানটি গাইছ বুঝি? আমি চুপ করে রইলাম। আমাকে অবাক করে দিয়ে রূপ বলল, তুমি কি আমায় ভালোবাসো? এমন কথার কি জবাব দিব ভেবে পেলাম না। আমি পাল্টা প্রশ্ন করলাম, এই কথা কেন বললেন? রূপ বলল, আমি জবাব চাই, তাই কোনো প্রশ্ন না। আমি রূপের প্রশ্নর কোনো জবাব না দিয়ে নিচে আসলাম। রুমে এসে ভাবছি, রূপ যা সুন্দর, এই প্রেমের বাজারে ওকে 100 নাম্বারই দেওয়া যায়। কিন্তু আমি কি তাকে ভালোবাসি? আমি কি ভাবছি ওকে নিয়ে বলে ব্যাগ বের করলাম। সেখান থেকে মার সেই চিঠি বের করলাম আর মনে মনে বললাম, এই চিঠি পড়ার মতো একজনকে খুঁজে পাইছি। নাফিসা রূপের রুমে গিয়ে দেখল রূপ ল্যাপটপ নিয়ে কি যেন কাজ করছে। আমাকে দরজার আড়ালে দেখে রূপ বলল, ওখানে দাঁড়িয়ে না থেকে রুমে আসলেই তো হয়। আমি ভেবে পাই না রূপ আমায় দেখে কেমনে। আমি রুমে এসে ওর খাটে বসে ওর দিকে তাকিয়ে বললাম, আমার একটা কাজ করে দিবেন? বলেই চিঠিটা ওর দিকে এগিয়ে দিলাম। রূপ বলল, একটা চিঠিও পড়তে পারো না? এই কথা বলে ও চিঠি খুলে দেখে একটু হোঁচকিয়ে উঠল আর বলল, এটা কার চিঠি? আমি বললাম, আমার মা আমার কাছে লিখেছিল। রূপ বলল, আমি পুরোটা পড়ে তোমায় পড়ে বলবো। এখন তুমি রুমে যাও। আমি কোনো কথা না বলে রুমে চলে আসলাম। রূপ চিঠিটি দেখল, এটা পুরাই হিব্রু ভাষায় লেখা। রূপ মোট 57টি ভাষা জানে, তার মধ্যে হিব্রু ভাষাও জানে। সে চিঠি পড়ে চমকে উঠল এবং বলল, কে ই? নাফিসা? রাতে আমরা সবাই ডিনার করছি এমন সময় রোজ বলে উঠল, নাফিসা, আমাদের ডিপার্টমেন্ট থেকে সবাই ট্যুরে যাচ্ছে, যাবি তুই?
আমি আন্টির দিকে তাকালাম। আন্টি বলল, তুমি যেতে চাও নাফিসা? রোজ বলল, মম যাই না আমরা। তাছাড়া ভাইয়াও তো যাচ্ছে। রূপ চট করে বলে উঠল, না আমি যাচ্ছি না। রূপের কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি জানি আমাদের যাতে যাওয়া না হয়, এর জন্য খাটাসটা এই কথা বলছে। আমি বললাম, আন্টি আমরা যেতে চাই, আমাদেরও পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে, আর কোনো দিন সুযোগ হবে কিনা জানি না বলেই রোজের দিকে তাকিয়ে হাসলাম। আন্টি বলল, ওকে ঠিক আছে। কবে যাওয়া তোমাদের? রোজ বলল, 1 সপ্তাহ পর। তাহলে মম আমরা শপিং করে ফেলি। মিনা বলল, অ্যাজ ইয়োর উইশ। রূপম বলল, আমিও যাব তোমাদের সাথে। রোজ বলল, ছোট হয়ে বড়দের সাথে যাওয়ার দরকার নেই। রূপম এসে বলল, ওহ নাফিসা শেষ, আমাকেও নিয়ে যাও না তোমাদের সাথে। আমি বললাম, তোমার ওখানে এলাও নেই, তবে আজ তোমাকে আমরা বাহিরে নিয়ে যাব। মিনা বলল, রূপ তুই তো যাচ্ছিস। রূপ বলল, সরি মম আমি যাচ্ছি না বলেই উঠে চলে গেল। রুমে এসে রোজকে বললাম, এই তোর ভাইয়া নিজেকে কি মনে করে হুম? রোজ বলল, আবার ভাইয়াকে নিয়ে কেন পড়ে আছিস? আমি বলল, তো কি করব শুনি সব সময় গোমরা মুখে থাকবে। আর কি বলল? মম আমি যাব না বলেই ভিঞ্চি কাটলাম। আমার কেমন জানি রূপকে খুব ভালো লাগে, ওর কথা বলা স্টাইল, ওর সব কিছু ভালো লাগে। যদিও ওর কাছ থেকে আজ অবধি 4টা জোরে থাপ্পড়ি শুধু খাইছি। ঘর পোড়া গরু আমি, তাই সিঁদুরে মেঘ দেখলেই ড্রাই, সেই রকম একটা অবস্থা। আর কি। রাতে রূপের রুমে গেলাম। দেখি রূপ কি জানি কাজ করছে। আমায় দেখে রূপ বলল, কিছু বলবা? আমি কি বলবো ভেবেই পাচ্ছি না, শুধু চুপ করে দাঁড়িয়েই আছি। রূপ আবার বলল, কিছু বলবা? আমার চুপ করা দেখে রূপ এবার বিরক্ত হয়ে চেঁচিয়ে ধমক দিয়ে বলল, এই মেয়ে, তোমার সমস্যা কি? ওর ধমক শুনে চোখে পানি এসে গেল এবং আমি ফুফিয়ে কেঁদে উঠলাম। রূপ কিছুটা বিরক্ত হয়ে বলল, এই তুমি কাঁদছ কেন? আমি কি তোমায় মেরেছি? আমি আর কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে আসি। মায়ের চিঠির কথা বলতে গিয়েছিলাম, কিন্তু কি যে হলো, উল্টা বকুনি খেয়ে রুমে আসতে হলো। এই ছেলে কি আমাকে একটুও বুঝবে না? রাতে বিভিন্ন চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিলাম এবং রুম থেকে বের হয়ে ছাদে গেলাম। ছাদে হাঁটাহাঁটি করছি, এমন সময়ে দেখলাম নিচে একটি মানুষ আমার দিকে তাকিয়ে আছে। অদ্ভুত তার চাহনি দেখে বেশ ভয় পেয়ে গেলাম। দৌড়ে ছাদ থেকে নামতে গিয়ে রূপের সাথে ধাক্কা খেলাম। আউচ বলে রূপের দিকে তাকালাম। আপনার চোখ কি পকেটে তুলে রাখছেন যে দেখতে পাননি? আমি নিচে নামছি। রূপ বেশ জোরে ধমক দিয়ে বলল, এক্ষুনি নিচে নেমে যাও। আমি তো নিচেই যাচ্ছি, আপনি কেন আমার সামনে আসলেন? শাট আপ, কি বললাম তোমার কানে কথা যায়নি? আমি তো হতবাক, রূপ কিভাবে এরকম ব্যবহার করতে পারল। আমি আর কোনো কথা না বাড়িয়ে সোজা রোজের রুমে গেলাম।
দেখলাম শাকচুন্নি ঘুমাচ্ছে। ধাক্কা দিয়ে ওকে জাগিয়ে দিল আমার। বললাম, দেখ, তোর ভাইকে আমি কবে যেন খুন করে জেলে গিয়ে বসবাস করব। রোজ ঘুমের ভাব এখনো কাটেনি, তাই কিছু বুঝতে পার না। হাই উঠিয়ে আবার ঘুমাতে যাওয়ার সময় বলল, কেন, কি করেছে ভাইয়া? আমি এবার জোরেই বললাম, তোর খাবিস ভাইকে বলে দিবি আমাকে যেন শাসন না করে এবং আমার পিছে যেন না লাগে। রূপ রোজের রুমে এসে বলল, অকাজ না করলে তো কেউ কাউকে শাসন করে না। রোজ ওকে বলে দিস ও যেন আর ছাদে না যায়। এবার যদি কথার অমান্য করে তাহলে ঠাং ভেঙ্গে রুমে বসিয়ে রাখব বলেই চলে গেল। রোজ এবং আমি দুইজনেই তো অবাক রূপের কথা শুনে। এই ব্যাটাকে আমিও না দেখে ছাড়ছি না। কত ধানে কত চাল হয় সেটা এবার বুঝিয়ে দিতেই হবে। দুপুরে খুব বৃষ্টি হচ্ছিল। আমি রোজকে বললাম, চল ছাদে গিয়ে ভিজি। নারে যাব না ভাইয়া, সকালে নিষেধ করল না। তুই ভুলে গেছিস তাই যাব না। ভাইয়া যে রাগী, যদি ওর কথা অমান্য করি তাহলে ও আস্ত রাখবে না। অনেক ছোট থাকতে একবার ওর কথা না শুনে ওর জিনিসে হাত দিছিলাম। এর জন্য পুরো দিন আমাকে চিলাকোঠা রুমে বন্দি করে রাখছিল। ড্যাড, মম ওকে কিছু বলে না। আমি বললাম, তোর ভাই তো একটা খচ্চর, খাটাস, খাবিস, ডেভিল, কুত্তা, শেয়াল, বেজি, হাতি, জলহস্তি বলে অনেকগুলো গালি দিলাম। ওকে এমন আসছে যে ওর কথা শোনা লাগবে। আমি কি ওরে ভয় পাই? তুই তোর ভয় নিয়ে থাক, আমি গেলাম। রোজ বলল, যাস না, আজ কিন্তু তোর কপালে দুঃখ আছে। আমি রোজের কথায় কান না দিয়ে ছাদে গেলাম। সেই বৃষ্টি হচ্ছে। হঠাৎ নিচে চোখ গেল আমার। যা দেখলাম তাতে আমি অবাক হলাম। সেই লোকটি একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। এটা কিভাবে সম্ভব? সকালেও তাকে দেখছি আর এখনো দেখছি। আমি তেমন গুরুত্ব না দিয়ে মনের সুখে ভিজছিলাম। নিচে গাড়ির হর্ন শুনে তাকিয়ে দেখি রূপের গাড়ি বাসায় ঢুকছে। আমি একটু আড়ালে এলাম যাতে ও আমাকে দেখতে না পায়। রূপ বাসায় ঢুকেই প্রথমে রোজকে বলল, নাফিসা কই? রোজ তো ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবে, দোস্ত তুই আজ গেছিস। রূপ বেশ জোরেই ধমক দিয়ে বলে, কি হলো? কথার উত্তর দিস না কেন? রোজ বলল, আমি জানি না তো, দেখ রুমে বোধহয় আছে। কেন, কি হইছে? রূপ কিছু না বলে নিজের রুমে গেল। সবে ওয়াশরুমে যাবে এমন সময় গেটের সামনে দাঁড়ানো লোকটার কথা মনে পড়ল, যে কিনা একদৃষ্টিতে তাদের ছাদের দিকে তাকিয়ে আছে। রূপ ড্রেস খাটের উপর ছুঁড়ে মেরে এক দৌড়ে ছাদে গেল। যা আশঙ্কা করেছিল তাই হল। দেখল নাফিসা ছাদের ধারে রেলিংয়ের উপর বসে ভিজছে। রূপকে এবার পায়কে একদম সোজা নাফিসার কাছে চলে গেল। রূপকে দেখে নাফিসা চমকে উঠল এবং রেলিং থেকে নিচে নামল। রূপের চোখ দুইটি লাল দেখে নাফিসা ভয় পেয়ে গেল। রূপ বলল, আমি বারণ করেছিলাম না। ছাদে উঠতে বলেই এক চড় মারল। রূপ বলল, এক্ষুনি নিচে যাও। নাফিসা গালে হাত দিয়ে বলল,
আমি যাব না। রূপ কিছুটা শান্তভাবে বলল, কি হলো? আমি কি বললাম কথা কি কানে যায়? না। নাফিসা বলল, আমি যাব না স্যার। আমি আরো ভিজব। রূপ বলল, তুমি পাগল হয়ে গেছ। তোমার পাগলামি জাস্ট অসহ্য লাগে। নাফিসা এবার বেশ রেগে গিয়ে বলল, আমি পাগল হুম, আমি পাগল বলে নিচে বসে পড়ল। রূপ কিছু না ভেবে এক ঝটকায় কোলে তুলে নেয় নাফিসাকে এবং নিচে তাকিয়ে দেখে লোকটি তাচ্ছিল্য সহকারে হাসছে। রূপ এক প্রকার দৌড়েই নাফিসাকে নিয়ে নিচে নেমে আসল। নাফিসাও পা ছুড়াছুড়ি করছে। রূপের বুকে কিল, আঁচড়, খামচি সহকারে যত্ত। এতদিনে রাগ ছিল সব ঝাড়ছে। বিড়াল, কুত্তা, কাঠবিড়াল সহ নানা পদবি ইতি মধ্য সব রূপের নামের পাশে যোগ হল। সেদিকে রূপের খেয়াল নেই। নাফিসার রুমে এনে ওই অবস্থায় ওকে খাটে ফেলে দিল। নাফিসা ওইভাবেই শুয়ে আছে আর মুখ দিয়ে গালি আওড়াচ্ছে। ওয়ার্ড ড্রপ থেকে কাপড় বের করে ওর গায়ে ছুঁড়ে মেরে রূপ রুম থেকে বের হয়ে যায়। আর যাওয়ার সময় দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে যায়। রোজকে বলল, ওর দরজা যেন আমার হুকুম ছাড়া খোলা না হয় বলেই নিজের রুমে চলে গেল। রূপ বেশ চিন্তায় আছে, কারণ বাসার সামনের লোকটিকে 2 বার দেখল এবং অ্যাট লাস্ট যে হাসিটা দিল সেটা বেশ ভয়ঙ্কর ছিল। লোকটা সাধারণ কোনো মানুষ না সেটা রূপ দেখেই বুঝতে পেরেছে। সন্ধ্যায় রূপ ডাইনিং রুমে বসে আছে। রূপম এসে রূপকে বলল, ভাইয়া শেষকে আটকায় রাখছ কেন? রূপ বলল, কই না তো। কে তোকে বলল? রূপম বলল, আমি বাসায় এসে শেষের রুমে যেতে চাইলে রোজ আপু নিষেধ করল যে ও ঘরে নাকি যাওয়া নিষেধ। রূপ নাফিসার কথা মনে হতেই রোজ কে ডাকল। রোজ ভয় এসে বলল, কি হইছে? নাফিসার রুম খুলে দেসনি এখনো। রোজ বলল, তুই তো নিষেধ করেছিস। রূপ রেগে বলল, আমি নিষেধ করছি বলে কি জীবনে আর খুলে দিবি না? এই কথা শুনে রোজ দৌড়ে গিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে দেখে নাফিসা শুয়ে শুধু কেঁপে যাচ্ছে অচেতন অবস্থায়। রূপম নিচে এসে রূপকে বলল, ভাইয়া শেষ কেমন জানি করছে। চলবে।